সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই সেন্সেশন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় বহু বিবাহে স্ত্রীর মতামত। বহু বিবাহে স্ত্রীর মতামত। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাম দিকে আছেন নজরুল ইসলাম তমিজি, কবি, সমাজবিজ্ঞানী এবং চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন ডক্টর আফরোজা পারভিন, নির্বাহী পরিচালক, নারী উন্নয়ন শক্তি এবং সমাজকর্মী। আপনাকে স্বাগত জানাচ্ছি। সর্বডানে আছেন মিতি সানজানা, সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। দুজন পুরুষ, দুজন নারী আছে। যেহেতু নারী পুরুষের মধ্যেই বৈবাহিক সম্পর্ক হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট এবং হাইকোর্টের রিটের রুল, এইকে কেন্দ্র করেই মানুষের সামনে এসেছে যে পুরুষের দ্বিতীয় বিয়ে করতে নারীর বা স্ত্রীর বা প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কিন্তু সেই রিটের হাইকোর্টের রুল এবং সেই আইনটি যদি আমরা পর্যবেক্ষণ করি, আর যেহেতু এখানে আমরা মুসলিম আছি, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এই রিট এবং এই রিটের রায় দেওয়া হয়েছিল, রুল দেওয়া হয়েছিল। বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী মানুষেরাও আছেন, তাদের কথা বিবেচনা করে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আবুল কাশেম ফজলুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মুসলিম পারিবারিক আইন এবং মুসলমানদের বিয়ের ক্ষেত্রে নারী পুরুষের সম্পর্ক, পুরুষের বহুবিবাহের ক্ষেত্রে বিধান কি? সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। মুসলিম পারিবারিক আইন নয়, ইসলামী আইন। এটা কোরআন এবং সুন্নাহ যে আইনকে সম্মতি দেয়, অনুমোদন দেয়, এটা ইসলামী শরিয়া আইন বলা হয় এটাকে। 1961 সালে যে আইনটা হয়েছে ওটার শিরোনাম হলো মুসলিম পারিবারিক আইন, বাট মুসলমান যেটা অনুসরণ করে এটা হলো ইসলামী শরিয়া আইন। ইসলামী শরিয়া আইন অনুযায়ী ইসলাম কথা বলে এবং সেটা মুসলমানদের জন্য প্রযোজ্য হয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে বিভিন্ন ধর্মমতের মানুষ থাকে। রাষ্ট্র শুধু ইসলামের জন্য নয়, রাষ্ট্র সকল নাগরিকের জন্য। সুতরাং রাষ্ট্রের আইন সেটা কী হবে রাষ্ট্র বুঝবে। আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা বলবো, কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে একজন পুরুষের মানে স্বামী তার একাধিক বিয়ে করার অনুমোদন ইসলাম দিয়েছে, সূরা নিসার 2 আইনে। এবং এটা একটা শর্ত সাপেক্ষে, বা এখানে কিছু ক্লারিফিকেশন আছে। সেটা হলো কোনো পুরুষ সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারবেন একসাথে যদি প্রয়োজন হয়। সেই শর্তটা হলো একাধিক স্ত্রী যদি তিনি রাখেন, তাদের মধ্যে তাদের যে অধিকার, সেই অধিকারটা সে যদি নিশ্চিত করতে পারবে মর্মে সে যদি ডিটারমাইন্ড হয় এবং নিশ্চয়তা বিধান করে, তাহলে তার জন্য একাধিক বিয়ে করা ইসলাম অনুমোদন দিয়েছে। আপনার কাছে আবুল কাশেম ফজলুল হক, আপনার কাছে আসবো। মিতি সানজানার কাছ থেকে একটু শুনে আসি যে এই রিট এবং রিটের প্রেক্ষিতে যেই মতদ্বৈধতা বা যে বিষয়টি সামনে এসছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনে আসি। আজকের আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে যে বহু বিবাহের ক্ষেত্রে স্ত্রী বা একাধিক কারো যে স্ত্রী থাকে তাদের মতামত আসলে প্রয়োজন কি না। তো এখানে যে রিটটিকে কেন্দ্র করে আসলে ধোঁয়াশা তৈরি হয়েছে বা যে ধরনের বিভ্রান্তিগুলো তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে আসলে যেটা বলতে চাই তা হচ্ছে যে বহু বিবাহের ক্ষেত্রে একজন স্বামীকে অবশ্যই তার স্ত্রী অথবা একাধিক স্ত্রী যদি থাকে তাদের থেকে সম্মতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের এক্সিস্টিং আইনে এটি বলা রয়েছে, যেটি আসলে আমরা রেফার করছি যে আমাদের যে পারিবারিক যে আইন রয়েছে, মুসলিম অধ্যাদেশ যেটি রয়েছে, মুসলিম পারিবারিক অধ্যাদেশ যেটি রয়েছে 1961 সালের আইন, সেখানে ধারা 6। সো ধারা 6তে বলা রয়েছে এবং ধারা 2তে আসলে কীভাবে আসলে একজন যদি বিয়ে করতে চান, বহু বিবাহ করতে চান, সেক্ষেত্রে তাকে আসলে কি আসলে নিয়মগুলো অনুসরণ করতে হবে বা আইনকে কিভাবে ফলো করতে হবে সেটির কথা স্পষ্টভাবে বলা রয়েছে। তো এই যে ধারা 6 এবং 6-2, এখানে কিন্তু খুব স্পষ্টভাবেই বলা রয়েছে যে সালিসি পরিষদের কাছে বা আরবিট্রেশন কাউন্সিলের কাছে তাদেরকে একটা আবেদন করতে হবে নির্ধারিত ফি দিয়ে। তো যখন একজন ব্যক্তি আবেদন করছেন, তার
তারপরে আরবিট্রেশন কাউন্সিল যারা সালিসি পরিষদ তারা কিন্তু দুই পক্ষ থেকে, অর্থাৎ যিনি বিয়ে করতে চাচ্ছেন তিনি এবং তার যে স্ত্রী রয়েছেন, যার অনুমতি লাগবে, এই দুপক্ষের থেকে একজন করে প্রতিনিধি নিয়োগ করবেন, মনোনীত করবেন। তারপরে এই যে কাউন্সিলটা গঠন হলো, তারা মিলে সিদ্ধান্ত নেবেন যে এখানে আসলে কতটুকু প্রয়োজনীয়তা আছে বহুবিবাহের জন্য। এখন এই যে প্রয়োজনীয়তার ব্যাপারটি, এখানে কিন্তু আরবিট্রেশন কাউন্সিলের এক ধরনের ডিসক্রেশন আছে, তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নেবেন। আরবিট্রেশন কাউন্সিল যখন এই সিদ্ধান্ত নিচ্ছেন তখন কিন্তু সেখানে অবশ্যই স্ত্রীর সম্মতি আছে কি না, যে আবেদন করছেন যেই ব্যক্তি, বহুবিবাহ করতে ইচ্ছুক যেই ব্যক্তি, তাকে কিন্তু সেই ফর্মের ভেতরে উল্লেখ করতে হবে স্ত্রীর সম্মতি আছে কি নেই। তো এখন কিছু কিছু ক্ষেত্রে এমনটি হতে পারে যে স্ত্রীর এমন কিছু সার্কামস্টেন্সেস, কয়েকটা সার্কামস্টেন্সের কথা বলা রয়েছে, যেই পরিস্থিতিতে আসলে একজন ব্যক্তিকে এই বহুবিবাহ করতে পারেন, তারা পারমিশন দেওয়া হচ্ছে। তো এখানে আমরা দেখা যাচ্ছে শুধু আইনের 6 আর 6(2) ধারা পড়ছি, কিন্তু বিধিমালা যে রয়ে গেছে সেই বিধিমালাটা আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই পড়ছি না। তো এখানে বিধি 14তে বলা রয়েছে, সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে স্ত্রীর যদি বন্ধ্যাত্বের কোনো ইস্যু থাকে, ইনফার্টিলিটি হয় তার কোনো, সেই ক্ষেত্রে সন্তান জন্ম দিতে তিনি অক্ষম, সেটি একটি ক্ষেত্র হতে পারে। আরেকটি হয় যে স্ত্রী যদি মানসিকভাবে তার কোনো ইনক্যাপাসিটি থাকে, মানসিক বিকারগ্রস্ত হন, শারীরিক কোনো ধরনের অক্ষমতা থাকে, অথবা এই ধরনের পরিস্থিতিতে তখন সালিসি পরিষদ তারা কিন্তু চিন্তা করতে পারেন যে তারা দিবেন, ইভেন ইফ সেখানে স্ত্রীর সম্মতি নেই। কাজেই এখানে কিন্তু নর্মালি স্ত্রীর সম্মতির প্রয়োজন এখানে আছেই। শারীরিক অক্ষমতার বিষয়টি নির্ধারিত হবে কিভাবে? শারীরিক অক্ষমতা সেখানে তো অবশ্যই মেডিকেল এক্সপার্ট আছে, টেস্টের বিষয় আছে, এই বিষয়গুলো আসবে। এখন এই রিটের প্রসঙ্গে আমরা যদি আসি, যে রিটটি কেন হলো, কিভাবে হলো, রিটের মাধ্যমে কি আইনের কোনো পরিবর্তন হলো? না, এই রিটটি করা হয়েছে এই বিষয়টি চ্যালেঞ্জ করে, বলা হচ্ছে যে এটি একটি কর্তৃত্ববাদী আইন। বহুবিবাহ ইটসেলফ এটা একটা ডিসক্রিমিনেটরি আইন বলে এই রিটটি করা হয়েছে। তো 2021 সালের রিট এটা। তো প্রাথমিক শুনানির পরে কিন্তু একটা রুল ইস্যু হয়েছে যে কেন এটা কর্তৃত্ববাদী আইন হবে না। তো এখন আজকে যেটার ফুল জাজমেন্ট এসেছে সেখানে কিন্তু এই রিটটাকে খারিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ রিটকে খারিজ করে দিয়ে বলা হচ্ছে না, এটা কোনো কর্তৃত্ববাদী আইন না, এবং এই আইনে যা আছে সেটাই আসলে বহাল থাকলো, তার মানে আইনে যা আছে তাই থাকলো। আপনাকে ধন্যবাদ। ডক্টর আফরোজা পারভিন, নারীদের জন্য এই আইন, যেহেতু একটা রিট করা হয়েছিল, রিট খারিজ হয়ে গেছে, তাহলে বেসিক্যালি আমি আইনের বিষয়টা যেহেতু আপা বলছেন, আমি আসলে এই তালাকের বিষয়টা নিয়ে বা বহুবিবাহের বিষয়টা নিয়ে বহুবিবাহের বিষয়টা নিয়ে আমি একটু পজিটিভ আর নেগেটিভ কথার মধ্যে আমি যাচ্ছি। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের দেশে যদি যেমন ধরেন যে আগে যুদ্ধে অনেক মানুষ মারা যেতেন, তখন ধরেন যে নারীরা বেশি সংখ্যায় ছিল, তখন আপনার বহুবিবাহ একটা পরিপ্রেক্ষিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছিলেন। কিন্তু এখন কিন্তু আমাদের মেয়েরাই 51%, ঠিক আছে না? তো এখন তো সমানে সমান, রাইট? এটা পরিস্থিতির উপর ভিত্তি করে এখন আইনের আমাদের দেখতে হবে যে যেহেতু আইনে প্রথম স্ত্রীর পারমিশনের ব্যাপারটা আছে, সুতরাং আমাদের বাংলাদেশে প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া যদি কোনো মানে কেউ দ্বিতীয় বিবাহ করে, তার সেই লোকের জন্য শাস্তির বিধান বাস্তবায়িত হচ্ছে না। আমার কথাটা হচ্ছে যে বাস্তবায়ন কেন হচ্ছে না, তাকে কেন সেই শাস্তি দেওয়া হচ্ছে না, এইটাই হচ্ছে আমার দাবি এখানে। যার কারণে কন্টিনিউয়াসলি বহু রাস্তায় মানে আমার এক্সপার্টিস বলে, আমি ধরেন যে লিগ্যাল এইড দিয়ে আসতেছি, আমি বহু হাজারের বেশি মেয়েদেরকে সালিশ করা হয়েছে আমাদের অর্গানাইজ নারী উন্নয়ন শক্তির মাধ্যমে। সেখানে আমরা দেখতেছি যে কোনো শাস্তি নাই বিধায় একটা ছেড়ে বস্তির মানুষ আর এক জায়গায় যে বিয়ে করছে উইদাউট এনি পারমিশন। মামলা মোকদ্দমা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে মেয়েরা আর চাচ্ছে না মামলা মোকদ্দমা, কে ওকে উকিলের পয়সা দিবে ওই মেয়েটাকে। তো এই মেয়েগুলা যে যৌনকর্মী হয়ে যাচ্ছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। যে মেয়েরা দিনের পর দিন মেয়েরা ওই 2-4টা বাচ্চা নিয়ে সারাদিন যদি কাজ করে, ওই মেয়েটা কাজের বয় যদি কাজ করে মনে করেন, সে 10,000 টাকা মনে করেন পাইলে, ওর 4,500 থেকে 5,000 টাকা বাড়ি ভাড়া, বাকি 3টা বাচ্চা পালবে কি করে? ও তো খাওয়া জুটবে না। তো যার কারণে কোনো প্রকার বাস্তবায়ন নাই। আমার কথা হচ্ছে বাস্তবায়নটা আমাদেরকে জোরদার করতে হবে।
যে বাস্তবায়ন শাস্তি কে বিধান করবে? রয়েছে। আর একটা কথা, এখানে আমার শাস্তির বিধানের মধ্যে লেখা আছে 10,000 টাকা শাস্তি। আর 10,000 টাকা, ও 2 দিন 5 দিন রিক্সা চালালে ওর 10,000 টাকা হয়ে যায়, 10 দিন রিক্সা চালালে 10,000 টাকা হয়ে যায়। ও রিক্সা চালক 10,000 টাকা দিয়ে আরাম করে যায়, আর একটা বিয়ে এখানে করবে। আরেকটা আইন হ্যাঁ। আছে, আমার টার্ন আসলে আমি আবার মেনশন করব হ্যাঁ, যে দণ্ড তো এখানে এই যে অল্প একটু জরিমানা, ওটাও বাড়ানোর এখন দরকার হয়েছে। আর ওই জেল যেটা, ওইটাকে নিশ্চিত করতে হবে আমাদেরকে, এবং ওই আইনটাকে সরকারিভাবে লয়ার দিয়ে, লয়ার যাতে ম্যানিপুলেটেড না হয় সেই বিষয়টা মানে আপনার নিশ্চিত করে ওর শাস্তি দিয়ে ওই শাস্তিটাকে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে হবে। আপনাকে ধন্যবাদ। নজরুল ইসলাম তামিজি, মানবাধিকারের জন্য কাজ করি আমরা, নারী অধিকার ও মানবাধিকারের মধ্যেও পড়ে। এখনকার বাস্তবতায় যে কথাগুলো ডক্টর আফরোজা পারভিন বললেন, আপনি ডক্টর আফরোজা পারভিনকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমাদের এখানে একজন আলেম আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি, আবুল কাসেম মোহাম্মদ আবুল ফজলুল হক। কাসিম ফজলুল হক। আমাদের ব্যারিস্টার মহোদয় সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি আইনে ব্যাখ্যা দিয়েছেন। আমি মানবাধিকার দৃষ্টিকোণ থেকে একটু বলবো। মানবাধিকার বলতে রাইট টু ডিগনিটি, মানবিক অধিকারের এটা সম্পূর্ণ পরিপন্থী। যে কোনটা পরিপন্থী? যে পুরুষের একাধিক বিয়ে করার রাইট আছে, নারীদের একাধিক বিয়ে করার রাইট নাই, নাম্বার 1। একসাথে। নাম্বার 2, ইকোনমিক সিকিউরিটি, আর্থিক নিরাপত্তা। প্রথম স্ত্রীর ভরণ পোষণ এবং তাদের যে সন্তানদের, প্রথম স্ত্রীর সন্তানদের আর্থিক অধিকার কিন্তু সংকুচিত হয় দ্বিতীয় বিয়ের ফলে। এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি? আপনি দুই বিয়ে করে এক্সপিরিয়েন্সের কথা প্র্যাকটিক্যাল বলছেন? এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা যেমন আমি ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান। জি। আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এটা হচ্ছে উত্তরাতে সেক্টর 9। তো ওখানে যদি কোনো লোক, আমি এরকম অনেক বাচ্চা আছে যে যাদেরকে আমরা রেজাল্ট কার্ডটা হাতে দিতে পারি না। কেন দিতে পারি না? ডিউ টু তার টিউশন ফিটা বাকি। এটা আমাদের স্কুলের নিয়ম। আচ্ছা, এখন দেখা গেলো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে, তখন প্রথম সন্তানের স্ত্রী সন্তানদের প্রতি একটু, এটা আমাদের সামাজিকভাবে, এটা আমাদের প্র্যাকটিক্যাল কথা বলতেছি আমি, যে এটা করতে হয় এমন বলবো না, কিন্তু আমি হয়ে যায়। আমার জীবনের অভিজ্ঞতা দেখেছি যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি সূরা নিসার কোরআন, যেহেতু আমরা যেহেতু মুসলমান, তো সূরা নিসার আয়াত নাম্বার 3-এ বলা আছে যে নারীদের মধ্যে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4। জি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না, জি, জি। যদি ভয় করো, বলছে ভয় করো, সমান- ভয় করো, সমান আচরণ, যদি তোমরা সমান আচরণ করতে পারবে না, তাহলে একটার প্রতি জোর দেওয়া হয়েছে। আমি এখানে আমাদের যে আলেম আছেন এবং ইসলামের এই কোরআন শরীফের আয়াতগুলো নিয়ে বিভিন্নভাবে অপেক্ষা হয়, এবং বিশেষ করে আমাদের দেশে এই যারা আসলে ইসলাম বিরোধী একটা গ্রুপ আছে, তারা যে কোনো কিছুকে নিয়ে ইসলামকে টানে। তারা হয়তো টুপি মাথায় আছে, ইসলামের কথা বলতেছে, আসলে এটা ইসলাম বিরোধী। এই কথাগুলো কেন বিরোধী? যদি আমি এমন কোনো কথা বলি যেটা মানবাধিকার পরিপন্থী, যেটা মানুষের অধিকারের প্রতিবন্ধী, রাইট টু ডিগনিটির প্রতিবন্ধী, আর সে কথা যদি আমি ইসলামের নাম দিয়ে চালিয়ে যাই, আলটিমেটলি কিন্তু এখানে পোস্টারটা ইসলামে যাচ্ছে, এখানে কিন্তু কারা ইসলাম হচ্ছে। তো আমি বলি এরা ইসলাম বিরোধী। আমি এটাকে ডিফাইন করি এভাবে, বিং এ হিউম্যান রাইটস ওয়ার্কার অ্যান্ড বিং এ মুসলিম। জি, জি, এবং আই বিন কাম ফ্রম এ পিওর মুসলিম ফ্যামিলি। জি। আরেকটা হচ্ছে, আমি একটা ডিগনিটি কথা যেটা বললাম, যে মানবাধিকার যদি আমরা করি, আমাদের সংবিধানের দিকে যদি আমরা যাই, সংবিধানে যদি আর্টিকেল 27, আর্টিকেল 28 স্পষ্ট বলা আছে যে সংবিধানে যে আমাদের সমতা এবং বৈষম্যহীনতা নারী এবং পুরুষের ক্ষেত্রে, এটাও কিন্তু মেনটেন হচ্ছে না একাধিক বিয়ের ক্ষেত্রে। এবার একাধিক বিয়ে করলে আমি বহু বিয়ের ক্ষেত্রে আমার প্রথম স্ত্রীর অনুমতি নিব কিনা, এবার আসি এই প্রশ্নে। অবশ্যই অনুমতি নিতে হবে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এখন আমাদের আলেম একটা কথা বলেছেন, আমি তাকে সেলিউট করি, শ্রদ্ধা করি। তিনি বলেছেন যে আমি কথা বলবো অ্যাকর্ডিং টু ইসলাম। জি। আমার রাষ্ট্র কি আইন করবে, রাষ্ট্রের বিষয়। এই যে রাষ্ট্রীয় আইনের প্রতি যে ওনার যে এই শ্রদ্ধাবোধ, আমি এটাকে স্যালিউট করি। আমার রাষ্ট্র, জি। আমার প্রিয় মাতৃভূমি, আমাদের সংবিধান এবং আমাদের যে হিউম্যান রাইটসের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এবং আমার মতে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন মানবাধিকার কর্মী। কেন মানবাধিকার কর্মী? জি। নারীদের সম্পত্তির অধিকার, নারীদের জীবন্ত হত্যা করা হয়েছে তখন, এই রাইটটা তিনি দিয়েছেন। এখন তখনকার প্রেক্ষিতের কথা যদি আমরা এখন বলি, যে 14 বছর আগে উনি কি
বিষয় করেছেন, তখনকার যুদ্ধ আমরা যে অস্ত্র ব্যবহার করছি কিন্তু সেই অস্ত্র ব্যবহার জি, করছি না। আপনাকে তো সঙ্গত ধন্যবাদ। কারণে যে আবুল কাসেম আমাকে ফজলুল হক। ইসলাম হচ্ছে আধুনিক এবং অতি আধুনিক। দুটি বিষয় সামনে এসছে, একটা হলো ইসলাম আধুনিক এবং অতি আধুনিক। একটা কথা বলেছেন যে সেই সময়ের আইন, কিন্তু ইসলাম তো সার্বজনীন, সব সময়ের জন্য একই। অলওয়েজ আইনের কথা যদি বলি, আমাদের আইনজীবী যারা আছেন ওনারা আইনের কথা বলবেন, এবং আইনের ব্যাখ্যা দেওয়ার সেই যোগ্যতা আমার নেই। তবে আইন সম্পর্কে, আইনের নেচার যেটা, আইন পরিবর্তন হয়। এই যে আপনি তো মুফতি, ইসলামী আইনশাস্ত্র পড়েছেন। ইসলামী আইন বলবো আমি প্রচলিত আইনের কথা আমি ওখানে যাচ্ছি না। 61 সালের আগে কিন্তু ওই আইন ছিল না। তখন কি হতো? তখন কিন্তু আইনজীবীরা এই ওয়াজ করেন নাই। 61 সালের পরে যখন আইন হয়েছে, আমরা এটাকে সিদ্ধ মনে করতেছি। আবার হয়তো 10 বছর পরে অন্য আইন হবে, তখন সেটাকে আমরা রাইট বলবো। কিন্তু ইসলাম ওই লিমিটেড কোনো টাইমের জন্য আইন দেয় না। ইসলাম দেয় আমাদের এই আপা যেটা বললেন যে সেই যুগে আপনার যুদ্ধ বিগ্রহ হয়েছে, নারীদের সংখ্যা কমে গেছে, বেড়ে গেছে, সেই জন্য বহু বিবাহের কথা। এটা একটা সার্কামস্টেন্স। এই সার্কামস্টেন্স যে ভবিষ্যতে আর হবে না তা কিন্তু নয়। এখানে মূল বিষয়টা হলো নারীর বা স্ত্রীর, প্রথম স্ত্রীর মতামত নেওয়া লাগবে কিনা। দৃশ্যত মনে হয় যে এটা মানবাধিকার লঙ্ঘন হয় যদি আমি কথা বলি যে নারীর বা স্ত্রীর আপনার মতামত প্রয়োজন নেই। কিন্তু ইসলাম এই আইনগুলো কেন দিয়েছে, আমরা গোড়ায় যাচ্ছি না কিন্তু। বলুন তো। আপনি তো সময় দেন আমাকে 1-2 মিনিট, আমি বলবো কি প্লিজ বলুন। ইসলাম কেন এই আইনটা দিয়েছে। আমরা একাধিক বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে আলোচনা করছি, কিন্তু পুরুষ পরকীয়া করতে অনুমতি লাগবে কিনা সেটা কিন্তু আমরা বলছি না। সরি টু সে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার দর্শক অডিয়েন্স যারা আছেন। কেন ইসলাম এই প্রভিশনটা রেখেছে? এটা প্রভিশন, বাধ্যবাধকতা নয়। 4টে বিবাহ করতে কোনো পুরুষকে আল্লাহ এবং রসুল বাধ্য করেননি। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্রভিশন। কেন সেই প্রভিশনটা রেখেছে আমরা সেই জায়গায় যাচ্ছি না। আজকে এনকারেজ না, একটাকে ইসলাম বলেছে যে হ্যাঁ একটা হলো বেসিক ফাওয়াহিদাতান, যেটা উনি বললেন 3 নম্বর আয়াত সূরা নিসা। একটাকে ইসলাম বেসিক ধরেছে, বাকি 4টাকে বা 4র্থ পর্যন্ত প্রভিশন রেখেছে। হোয়াই? কারণটা কি? কারণটা হলো আমরা মানবাধিকারের চিন্তা করি শুধু কোন জায়গায়, বিয়ে করার ক্ষেত্রে। কিন্তু যখন একজন পুরুষ পরকীয়া করে, তাহলে তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? স্ত্রীর অধিকার লঙ্ঘন হয় না? কিন্তু এটা আমাদের মাথায় নেই, এটার জন্য আইনও নেই, সেই কঠোর আইন নাই সেটা। ইসলাম মূলত বহু জিনিস, ইসলামে তো আছে, ইসলামে আছে বহু জিনিস বিবেচনা করে ইসলাম আইন করে। ইসলাম বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককেই অনুমোদন দেয় না। কেন দেয় না? কারণ একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করে, তখন এই পুরুষ এই নারীর জন্য থাকবে, এটা ইসলাম সমর্থন করে। এখন এই নারী বাদ দিয়ে যদি ইসলাম বহুগামিতায় যায়, তাহলে এই নারীর অধিকার ক্ষুণ্ণ হয়। এখন বহুগামিতায় না গিয়ে তার জন্য যদি একটা উইন্ডো খোলা রাখা হয় ইসলাম প্রয়োজনে, যেমন তালাকের কথা বলতেও বলেন নাই, তালাককে কিন্তু ইসলাম উৎসাহিত করেনি। তালাককে নিকৃষ্ট ধরনের একটা বৈধ কাজ বলা হয়েছে, জাস্ট ওয়ান কাইন্ড অফ প্রভিশন। ইসলামে বহু বিবাহ যেটা অনুমোদন দিয়েছে, সে অনুমোদনটা মূলত এই ধরনের পরকীয়া বন্ধ করার জন্য, সমাজে বেহায়াপনা বন্ধ করার জন্য, এবং এটাও স্ত্রী, প্রথম স্ত্রী যে আছে তার অধিকারটা রক্ষা করার জন্য। আমরা যেভাবে বিবেচনা করি যে একের অধিক স্ত্রী নিলে এই স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হবে, অনুরূপভাবে আমরা যদি পরকীয়াটাকে বিবেচনা রাখি, সেখানেও কিন্তু অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এবং এক ধরনের মানে বিস্তৃত একটা অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে, বাস পুরুষ যা ইচ্ছা তাই করবে, যেখানে ইচ্ছা সেখানে বহুগামিতায় যাবে না। ইসলাম সেটা অনুমোদন দেয়নি। তার মানে ইসলাম এক ধরনের রেস্ট্রিকশন আরোপ করে দিয়েছে পুরুষের উপরে, রেস্ট্রিকশন আরোপ করে যে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না। ইসলামের রুলস আছে। আবারও বলি, রাষ্ট্র আইন করবে রাষ্ট্রের। আমার কোরআনের আইন যদি, রাষ্ট্রের আইন যদি কোরআনের বিপরীত হয়, আমি একজন নাগরিক হিসাবে, মুসলমান হিসেবে আমি বলবো এটা আমার কোরআনের বিরোধী আইন। সেটা রাষ্ট্র বুঝবে কীভাবে বাস্তবায়ন করবে, কীভাবে বলবে। কিন্তু কোরআন বলেছে একজন পুরুষের সর্বোচ্চ 4 জন পর্যন্ত স্ত্রী রাখা যাবে শর্ত সাপেক্ষে। সেই শর্তটা কোরআনিকের ওই আয়াতের মধ্যেই আছে। এবং এটার মূল উদ্দেশ্য হলো, আমি শেষ করি, এটার মূল উদ্দেশ্য হলো ইসলাম যেটা অনুমোদন করে না, সেই পরকীয়া, অশ্লীলতা, বেহায়াপনা,
সেটাকে বন্ধ করা, এটা ধন্যবাদ কাইন্ড অফ আপনাকে। প্রভিশন। ব্যারিস্টার মিতি সানজান, আপনি কিছু জি, একটা বলতে এখানে চাইছেন। যেটা বলছি, এখানে কিন্তু কোনো সাংঘর্ষিক কিছু হচ্ছে না। এখানে অনুমতির যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন স্পেশাল সার্কামস্টেন্সেস গুলোকেই মাথায় রেখে, এবং এটার সাথে সাথে আরেকটা আইনের কথা যেটা আপা যেমন বলছিলেন যে মানে কেন শাস্তি হয় না। শাস্তি না হওয়ার একটা মূল কারণ দেখা যাচ্ছে বহু বিবাহের ক্ষেত্রে আমরা বাংলাদেশে যত বিয়েগুলো দেখি, স্পেশালি আমরা যখন গ্রাসরুট লেভেলে যাই বা একটু লোয়ার ক্লাসে যদি আপনি দেখেন ছিন্নমূল মানুষদের ক্ষেত্রে, তারা কিন্তু রেজিস্ট্রেশন করে না। যে জিনিসটা বারবার করে আমরা এনকারেজ করি যে বিয়ে রেজিস্ট্রেশনের যে একটা বাধ্যতামূলকভাবে, সো রেজিস্ট্রেশন আপনি যখন করছেন না সেক্ষেত্রে তো আপনার সেই বিয়েটাই প্রমাণ করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট প্রচলিত যে আইন আছে সেই আইনে আদালতে। তো আমাদের কিন্তু সেই জায়গাটিতে আমরা আসলে একটা চ্যালেঞ্জ ফেস করি। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনুমতির প্রসঙ্গটিতে আবার একটু আসতে চাই, সেটা হচ্ছে যে স্ত্রীর অনুমতি না নিয়ে কেউ যদি বিয়ে করে, সেটা দেশের যে প্রচলিত আইন রয়েছে, রাষ্ট্রীয় যে আইন রয়েছে, সেই আইনের অধীন সেটি একটি অপরাধ। শুধু অপরাধ না, সেটা একটা ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ। আমাদের যে দণ্ডবিধি রয়েছে, দণ্ডবিধির 498 ধারায় খুব স্পষ্টভাবে বলা রয়েছে যে স্ত্রীর অনুমতি ছাড়া কেউ যদি বিয়ে করে সেটি দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ, ক্রিমিনাল অফেন্স, এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে শাস্তির বিধান 5 বছর পর্যন্ত রয়েছে জেলের বিধান, এবং সেই সাথে সাথে সেখানে কিন্তু জরিমানার বিধানও রয়েছে। এখন এখানেও ছোট 3টা এক্সেপশন রয়েছে। সেখানে আছে যে 7 বছর যদি কেউ নিরুদ্দেশ থাকে বা নিখোঁজ থাকে, আর সেই ক্ষেত্রে তো আসলে স্ত্রী যদি মানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, মিসিং, সেই ক্ষেত্রে তো আসলে এই কনসেন্ট নেওয়ার ব্যাপারটা থাকে না, সেই ক্ষেত্রে সেটা কোনো অপরাধ হচ্ছে না। এবং আরেকটি বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে কোনো কারণে যদি মানে তিনি জীবিত না মৃত, মিসিং থাকার ফলে জানা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা প্রভিশন রয়েছে, যে এক্সেপশন রয়েছে, যে এই শুধুমাত্র এই দুটি ক্ষেত্রেই তাহলে সেই ক্ষেত্রে তো আমার আসলে সম্মতি না নিলেও সেটি অফেন্স হচ্ছে না। আর তৃতীয় যেটি, আবারও কিন্তু দেখেন পেনাল কোড, সেই যে আমার 1961 সালের আইনে যে বা প্রচলিত আইনে যে সম্মতির কথা বলা রয়েছে স্ত্রীর, সেটাকে কিন্তু আবারও এখানে কিন্তু কনফার্ম করার জন্য সেখানে কিন্তু বলা হচ্ছে যে আরবিট্রেশন কাউন্সিলের মাধ্যমে এবং সালিসি পরিষদের বিবেচনায় এই ধরনের পারমিশন নিয়ে একটি বিশেষ পরিস্থিতিতে কেউ যদি বিয়ে করে এবং তার কাছে সেই রিটেন পারমিশন যদি থাকে, সেই ক্ষেত্রে এটি কিন্তু ক্রিমিনাল অফেন্স হচ্ছে না। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে 61 সালের আইনে এই 6 ধারাতে এখানেই কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে কেউ যদি সম্মতি ছাড়া, অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিলের থেকে যদি যেই সম্মতি ছাড়া সে যদি বিয়ে করে, সে যে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে বা তৃতীয় বিয়ে সে যে করতে চাচ্ছে, সেই বিয়ে কিন্তু আমি রেজিস্ট্রেশনই করতে পারছি না। আমার যে মুসলিম বিয়ে এবং তালাক নিবন্ধন আইন রয়েছে, সেই আইনের অধীনে কিন্তু এটাকে আমি কোনো অবস্থাতেই নিবন্ধন করতে পারছি না। তো কাজেই যাই বলি না কেন, এটাকে কিন্তু মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে দেশের আইনে খুব স্পষ্টভাবেই, আমি দণ্ডবিধিতে যাই, 1961 সালের যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ রয়েছে, যেটাই দেখি না কেন, এবং বিধিমালা সবকিছু একসাথে পড়লে আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে আরবিট্রেশন কাউন্সিল যে সিদ্ধান্ত নেবেন সেখানেও স্ত্রীর মতামত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং স্ত্রীর মতামত ছাড়া কেউ যদি বহুবিবাহ করে, আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি কাউন্সিল বিষয়ে যদি একটু স্পষ্ট করতেন, যেটা স্থানীয় লোকাল অথরিটি যারা রয়েছে তাদের কাছে, ঠিক একইভাবে যেমন তালাক নিবন্ধন হয় আপনার সিটি কর্পোরেশন হতে পারে, সেটা পৌরসভা হতে পারে, ওয়ার্ড হতে পারে, ইউনিয়ন পরিষদ হতে পারে, লোকাল পৌরসভা হতে পারে, অথরিটি যারা রয়েছে, স্থানীয় সরকার যেটা আমরা বলি, তাদের কাছে এটাকে অ্যাপ্লিকেশন করা হবে। এটা হচ্ছে আমি যেটা বললাম, এটা হচ্ছে রাষ্ট্রীয় আইনের ব্যাখ্যা। আমি কি একটু জানতে চাইতে পারি? আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনি তো আইনের বিশেষজ্ঞ, যদি এমনটি হয় যে সালিসি কমিশনের কাছে গিয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি প্রমাণিত হয়েছে, তখন যদি স্ত্রী অনুমতি না দেয়, তাহলে এটা পুরুষের অধিকার লঙ্ঘন হবে কিনা? এক্স্যাক্টলি, এই শুধুমাত্র এই পরিস্থিতিতে আপনি একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু বলছি যে এটা একটা ডিসক্রিশন, মানে সালিসি পরিষদের বিবেচনা এটা। তো এই রকমের যখন পরিস্থিতি হয়, তখন কিন্তু সালিসি পরিষদ সেই সম্মতিটাকে ইগনোর করে সেই ক্ষেত্রে কিন্তু সালিসি পরিষদ এই ধরনের ডিসিশন দিতে পারে। আপনি বলার সময় ওটা বলে গেছেন যে স্ত্রীর অনুমতি নিতে হবে, তারপরে সালিসি কমিশনে যেতে হবে। আমি তো বললাম যে দুটো এক্সেপশন এখানে। সালিস কমিশনে দুই পক্ষের প্রতিনিধি থাকবে অথবা দুই পক্ষ থাকবে, দুই পক্ষের প্রতিনিধি, এবং সালিসি পরিষদ সেক্ষেত্রে যদি অনুমতি না দেয়, কে অনুমতি না দেয়, না এখানে তো স্ত্রী অনুমতি না দিলেও এই যে বিবেচনা বললাম, সালিসি পরিষদের বিবেচনা শুধুমাত্র এই 3টা সিচুয়েশন যদি থাকে, এটা আইনের ব্যাখ্যাটা আমার জানা ছিল না। জি,
তখন যদি স্ত্রী অনুমতি নাও দেয় সেই ক্ষেত্রে তো সালিসি পরিষদ জি। পারমিশন দিতে Clear, পারেন, clear. এটাই এক্সেপশন। জি, এখানে আমি একটা আপনাকে কথা ধন্যবাদ। জি, হ্যাঁ, আমি ডক্টর এখানে একটা আফরোজা কথা পারভীন। বলবো, দেখেন জি। তো এই শরীর কিন্তু শুধু নারীর পুরুষের তা না, ফিজিক্যাল নিড কিন্তু পুরুষেরও আছে নারীরও আছে। তো যদি ধরেন যে আমার স্বামী যদি মনে করেন ফিজিক্যালি আনফিট হয়, আই এম নট গোয়িং টু ম্যারি এনিওয়ান, আই এম নট না, অ্যালাউড সেই টু ক্ষেত্রে ম্যারি তালাক এনিওয়ান। দিয়ে হ্যাঁ, আবার দ্বিতীয়বার I'm বিয়ের not বিধান আছে। allowed to marry anyone, ঠিক আছে? তো এখন নারীরও শরীর আছে, পুরুষেরও শরীর আছে, নারীরও ফিজিক্যাল নিড আছে, পুরুষেরও ফিজিক্যাল নিড আছে। তো এখন আপনারা শুধু পুরুষের কথাটাই বললেন যে হি ইজ অ্যালাউড, দে আর অ্যালাউড, বাট উই আর নট অ্যালাউড। না না, নারীর ক্ষেত্রে তিনি তালাক দিয়ে তিনি হ্যাঁ, এখন তালাক যদি দিতে বিয়ে হবে করেন, আমাদেরকে, না হ্যাঁ, তালাকের প্রশ্নটা আসে। প্রশ্নটা ভেরি আসে। নাইস। তো এখন আমার কথা না, হচ্ছে আপনার যে এটা ব্যাখ্যা, ইসলামের আমি ব্যাখ্যা আমি আছে। ঠিক আছে, আমি যেহেতু আমাদের আজকে যে- তালাক নিয়ে আলোচনা কথা হচ্ছে নাই। না, আপনার কাছে আসবো, এটা এই ব্যাখ্যা বিষয়ে আছে। আপনার কাছে আমি যে কথাগুলো প্রায়োরিটি দিতে চাই সেটা হলো যে আমি যেহেতু স্লাম এরিয়া নিয়ে কাজ করি, এখানে আমাদের 60-এর বেশি পার্সেন্ট হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী, 57%-এর বেশি, মানে অ্যারাউন্ড 60। তো দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মোস্ট অফ দ্য মানে মেজরিটি হচ্ছে যে আপনার ওই দ্বিতীয় বিয়েটা করার সময় কোনোদিনই সেকেন্ডে মানে রেজিস্ট্রেশন করছে না, এবং তারা বস্তিতে দেখবেন প্রচুর মানুষ আছে, ওইটাকে আপনি লিভিং টুগেদার বলতে পারেন, যেহেতু তারা উইদাউট রেজিস্টার দেখে কবুল 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 অ্যান্ড ফিনিশ, দে আর গোয়িং টু জয়েন ইন দ্য ফ্যামিলি, সেকেন্ড বিয়ে। না, So, এখানেও এভাবে কিন্তু আপা যদি- একটু বলে, এখানে হ্যাঁ। আইনের একটা ব্যাখ্যা আছে, কারণ বলেন। এখানে কিন্তু ইসলামিক শরিয়া মতে আপনার রেজিস্ট্রেশন আমাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। হ্যাঁ। রেজিস্ট্রেশন না, যদি আমি আমি সেটাই না করি বলছি। আইনে, কিন্তু রেজিস্ট্রেশন না করলে একটা বিয়ে কিন্তু বৈধ, বিয়ে কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে না। সেইটাই কথা, আমি Irregular হতে সেইটাই পারে, বলতে সেটা চাচ্ছি আপা, registration আমাকে না করা। এরপরে আর আমার খোঁজ আমার রাখছে না। বিষয়টা অবৈধ হচ্ছে না, দেখেন, তিনি বলছেন যে live এরপরে আর together খোঁজ হচ্ছে না। রাখছে না। এটাও না, কিন্তু না, একটা না, wrong আমার conception। কথাটা হচ্ছে কি দেখেন, জি। আবার আমার টার্মটাতে আমি কথা বলি, সেটা হলো যে এই সেকেন্ড টার্ম প্রথম যে বিয়ে করছে ওইটারই রেজিস্ট্রেশন নয়, আবার যদি রেজিস্ট্রেশন থেকেও থাকে সেকেন্ড টার্মে কোনো রেজিস্ট্রেশন নেই, জাস্ট গন অ্যাওয়ে অ্যান্ড জাস্ট বলে কবুল বিয়ে করে ফেললো। না, রেজিস্ট্রেশন না থাকলে আইনি জটিল, অহরহ। না রেজিস্ট্রেশন না থাকলে আইনি জটিলতা হচ্ছে, কিন্তু বিয়ে অবৈধ হচ্ছে না। সেইটাই তো সমস্যা, আমি বিয়ে এটাই তো বলতে চাচ্ছি। বৈধ, এবং ওই বিয়ে তো- বিয়েটাও বৈধ হচ্ছে, বিয়ে বৈধ, আপনার just সন্তানাদি বললেন যে- যারা হচ্ছে হ্যাঁ, তারাও আপা বৈধ। আমাকে বলতে দেন, সেটা হলো যে ওই বিয়েটা কেন বৈধ হচ্ছে, যার কবুলই মানে যার বউ পারমিশনই দেয় নাই, সেখানে কেন এটা বৈধ হবে? মোহাম্মদ ফজলুল হক, 1 মিনিট সময় পাবেন আপনি একজন সাম আপ ইসলামী করার জন্য। বিশেষজ্ঞ হিসেবে কোরআনের আইন অনুসারে দ্বিতীয় তৃতীয় বিবাহ করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা নাই, হইলে ভালো। আমি আপনাকে- এটাই বলবো। কোরআনে আপনাকে কারিমে। ধন্যবাদ সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।